স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে 255টি ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির এই প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। এই নির্বাচনের মধ্য দিয়ে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। 3.5 দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান, যুক্ত হব তার সাথে। রাশেদ, 23তম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সংবাদে দেখছিলাম। এ নিয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যখনই মাত্র ফলাফল প্রকাশ হলো, যখনই মাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখনই কিন্তু তিনি আর শুধু দলের রইলেন না, সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি সবার। আর সেরকম কথাই বলছেন এই মুহূর্তে আমাদের পাশে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্য রয়েছেন, তিনি প্রতিক্রিয়া যাচ্ছেন ভোট দিয়ে এসে। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব, তিনি কি বলছেন শুনুন। এটা হলো আমাদের সবচাইতে বড় প্রত্যাশা। ঠিক আছে, ধন্যবাদ। না, আমরা তো নিজেরাই প্রার্থী একজন দিছি, তা আমরা তো মনে করছি যে সার্বজনীন প্রার্থী। আমরা বিরোধী দলের পক্ষ থেকে যাকে দিয়েছি তিনিই সার্বজনীন প্রার্থী। হয়তোবা যদি 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা না থাকতো, তাহলে আমাদের প্রার্থী আরো অনেক বেশি ভোট পেত। পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? না, ভোটের পরিবেশ আমাদের দৃষ্টিতে, আমরা ওই জাতীয় নির্বাচনে যেমন নির্বাচন কমিশনার 2 নম্বরই কাজ করছে, এই নির্বাচনে আমরা ওইরকম কিছু দেখিনি আর কি। না, ওইটা তো একবার বলছি আর কি। না, রাষ্ট্রপতির কাছে আমাদের তো মূল প্রত্যাশা যে উনি নির্বাচিত হওয়ার পর উনি আর কোনো দলীয় ব্যক্তি নন। যারা ভোট দিয়েছেন আসলে সবাই কিন্তু আসলে তাদের যারা বিশেষ করে সরকার দলীয় আছেন, তারা কিন্তু বলছেন যে দীর্ঘ সময় ধরে বিএনপিকে যিনি চালিয়েছেন। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। এবার AI ক্যামেরার চোখ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আইন ভাঙলেই ডিজিটাল জরিমানা গুনতে হচ্ছে চালকদের, তাই জরিমানার ভয়ে কমেছে বেপরোয়া গতির গাড়ি। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে AI প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থায় প্রথম 24 ঘন্টায় 441টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 399টি মামলা হয়েছে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে। এছাড়াও উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে 29টি এবং 13টি মামলা বাতিল করা হয়েছে। তবে দ্বিতীয় দিন মামলা নেমে আসে 43-এ। এইদিকে চালকরা বলছেন জরিমানার ভয়ে গতি কমিয়ে চালাচ্ছে গাড়ি, মানছে নিয়ম নীতি। এখন ইনশাআল্লাহ আপনার ক্যামেরা যখন আছে তাহলে ঢাকাতে অবশ্যই ব্যবহার হবে এটা আর কি। রাস্তা ক্লিয়ার, ঠিক আছে, আমরা সুবিধা হয়েছে। আমরা 73 টাকা জরিমানা করতে গেলাম, মনে করেন আমরা 70-72 রুপিতে আমরা রাখাই। এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে যাত্রীদের। সার্ভিস দেওয়ার রাস্তাঘাটে কোনো সমস্যা হচ্ছে না। গতকালকে আসছি, আজকে যাইতেছি। এটা একটা ভালো ডিসিশন, যা সেফটির কারণে এই অটোমেটিক ডিটেক্ট করতে পারবে জিনিসগুলা। আইন না মেনে গাড়ি চালালে গুনতে হবে জরিমানা বলে জানান হাইওয়ে পুলিশ। ডাকাতি বলেন বা অন্যান্য বিষয় বলেন, আমাদের ক্যামেরা আছে, এইগুলো আমাদের এই ক্যামেরার নজরদারির মধ্যে আছে। যদি এই ধরনের কোনো ঘটনা হয়, আমরা এগুলো প্রতিটা ক্যামেরার যেখানে বসানো হয়েছে সেসব জায়গা দেখে আমরা লোকেট করার চেষ্টা করছি। গত মঙ্গলবার থেকে মহাসড়কে সচল 427 ক্যামেরা। এছাড়া চট্টগ্রাম মেট্রো এলাকায়ও বসানো হচ্ছে AI ক্যামেরা।
নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরা চালু করায় সতর্কতার সাথে চলাচল করছে সকল ধরনের যানবাহন। প্রথম দিনে 5 শতাধিক মামলা হলে কমতে শুরু করেছে হাই স্পিড ও বেপরোয়া গাড়ি চলাচল। এ বিষয়ে আরো জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহাসড়কে এআই ক্যামেরার সুফল কেমন মিলছে, সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্যামেরা দিয়ে দ্রুত স্পিডে যে চলাচল করছে গাড়ি, সেই গাড়িগুলো যাতে করে কম স্পিডে চলে এবং যে বেপরোয়া চলাচল করা সড়ক দুর্ঘটনা বাড়ছে, সেই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে নতুন করে যে এআই ক্যামেরা প্রযুক্তি দিয়েছে, সেটি উদ্বোধনের পরেই এই মহাসড়কের মধ্যে প্রথম দিনে মামলা হয়েছে প্রায় 5 শতাধিক উপরে, জরিমানা করা হয়েছে প্রায় 16 লাখ টাকারও অধিক। তবে আজকে সকাল থেকে সেখানে দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে এই সকল সংবাদ পরিবেশন করার পরে মহাসড়কের মধ্যে যে গাড়ি দ্রুত গতিতে চলাচল করছে, সেই গাড়িগুলো এখন তাদের গতি কমিয়ে তারা যে নির্দিষ্ট যে গতি দেওয়া হয়েছে যে 80 কিলোমিটার স্পিডে, তার চেয়ে কম চালানোর জন্য সেটি তারা সতর্ক অবস্থানে নিয়েছেন। এবং আজকে সারা দিনে সকাল থেকে এ পর্যন্ত মাত্র 15টি মামলা হয়েছে, এমনটি হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই হাইওয়ে পুলিশের যে তথ্যটি সেটি হচ্ছে যে দ্রুত গতিতে পাল্লা দিয়ে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো প্রচারের কারণে সেগুলো এখন মহাসড়কে কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে একইভাবে সকালে নিয়ম মানলে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা এবং এআই এর প্রযুক্তির সুফল আরো বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বিশ্ব মশা দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সকালে নগরের সেন্ট প্লাসিডস স্কুলের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। আয়োজকরা জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজনন স্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি এবং বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরীর 8টি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ফেনীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বছরের প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জুলাই আগস্টে এসে তা আশঙ্কাজনক রূপ নিয়েছে। বর্ষা মৌসুমের সংক্রমণ আরও বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। ফেনী থেকে ইয়াসিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীতে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সংক্রমণের তীব্রতায় দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আতঙ্কে ফেনীবাসী। এখানে রোগীর সম্ভাবনা বেশি হয়, বুঝছেন, তো অবশ্যই আশা করি সরকারিভাবে এখানে ব্যবস্থা নিলে ভালো হতো। বৃষ্টির কারণে মশার উপদ্রব বেড়ে গেছে, এই জন্য ডেঙ্গু রোগী বাড়ছে। এদিকে রোগ নির্ণয়ে কিটের কোনো সংকট নেই বলে জানান সিভিল সার্জন। পাশাপাশি সচেতনতার পরামর্শ দেন তিনি। সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমাদের পর্যাপ্ত ডেঙ্গু কিট এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ফ্লুইড মজুদ আছে। আমাদের প্রতিটা হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা আছে এবং আমরা প্রতিদিনই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন স্কুলে এবং যে বাজারে আমরা চলমান আছে। আগস্টের প্রথম 19 দিনেই জেলায় নতুন করে 71 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর মোট 146 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেনী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আগামী সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ রায়ের তারিখ ধার্য করেন। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে 16 আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। মামলার নথিপত্র অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন নুসরাত জাহান রাফি। পরদিন ওই অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং রেফারেন্স তার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং আগামী 24শে অগাস্ট সোমবার এটা রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। প্রকৃতপক্ষে যিনি দায়ী, যিনি যখন দোষ করেছেন, সেই দোষী ব্যক্তি অপরাধের প্রমাণ হলে তিনি শাস্তি পাবেন। যার বিরুদ্ধে অপরাধ প্রমাণ নেই, শুধুমাত্র আলোচিত ঘটনা, এরকম একটা প্রাসক্রিপটিভ থেকে যাবে কোনো কারণে কোনো ব্যক্তির বিচার না করা হয়।
চট্টগ্রাম ওয়াসা প্রাঙ্গণে ইউথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট যুবদের নেতৃত্বে পানি অধিকার আন্দোলন নিয়ে সভা হয়েছে। সুপেয় পানির অধিকার নিশ্চিত করতেও পানির সংকট নিরসনের দাবিতে অ্যাক্টিভিস্টরা চট্টগ্রামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকার পানিবঞ্চিত যুব প্রতিনিধিরা অংশ নেন। পরে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।